ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন। ফখরুল বলেন, দেশে সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হবে। সারা দেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মারামারি করতে থাকলে দেশ এগোবে না। তাদেরকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে জাতি হিসেবে আমরা এগোবো। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকাল 10:30টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21টি জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, সামনে আরও অনেক কিছু হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদের জীবন্ত ইতিহাস আখ্যায়িত করে ডক্টর ইউনূস দেশে কোনো সহিংসতা হানাহানি যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি। প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে, নাও মিশতে পারে, কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল, আশ্রয় পাওয়া গেল, যে এখানে আমাদের বক্তব্য শুনতে হবে। তাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। তার একজন উপদেষ্টা থাকবে, আছে উপদেষ্টা আছে, তার সচিবালয় আছে, সব কিছু আছে। কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ। তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে, খুশির খবর নাও হইতে পারে, কিন্তু এখানে শেষ হচ্ছে না। এটা বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার। আপনাদের এটা এখনো করা হয়নি, এটা উবে যাবে না, চলে যাবে না, অদৃশ্য হয়ে যাবে না, সবসময় দৃশ্যমান থাকবে। তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে, সবসময় সামনে হাজির করতে হবে। রাজধানী শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারী শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জল কামানো সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। এদিকে প্রধান উপদেষ্টা সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুর 1:30টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। 1:45টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। পরে তাদের তুলে দিতে প্রথমে লাঠিচার্জ করে, এরপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 3টি ধাপে দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু 3য় ধাপ নিয়ে প্রহসন চলছে। সরকারকে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা অনেকে আমাদের আগের চাকরি ছেড়ে আসছি। এখন কি কর্মসূচি পালন করবেন আপনারা? আমরা এখন আমাদের কর্মসূচি এখন 2টার মধ্যে আমাদের সমাধান করে দেওয়ার কথা ছিল। আমাদের অধিদপ্তর থেকে মিথ্যা আশ্বাস আসছে যে 1 সপ্তাহ পরে আমাদের সমাধান করবে। আমরা কোনো মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না। এখন আমরা জীবন দিব, না আমাদের রায় আমরা ফেরত নিব। আমরা সামাজিকভাবে এত পরিমাণ হেয় হচ্ছি। আমাদের এই চাকরিটা আমাদের এই সরকারি দিয়েছে এবং এই সরকারি অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? আমাদের কোনো অন্যায়
ছিল না। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের যৌক্তিক দাবি এটা মেনে নেবে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর 2টার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। এদিকে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের এলাকায়। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। 10 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আমরা সকলের সাথে পরামর্শ করে নতুন কর্মসূচি ঘোষণা করব। শূন্যপদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামা ম্যাটস শিক্ষার্থীরা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দাবি দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা অধিদপ্তরের কাছে কাজের অগ্রগতি দেখে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকারকে রাজধানীর উত্তরার এক বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনুপুটি কেউই ছাড় পাবে না। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরার এক বাসা থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে 5 আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে গত 2 দিনে 61 জনকে আটক করা হয়েছে। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও রাতে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনোপুটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান তারাই ধরা পড়বে। ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য একাধিক কমিটি করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নিধি সুধার 10% রেখেই চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 10% নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের এবং বর্তমান গভর্নরের প্রথম মুদ্রানীতি এটি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামানোর লক্ষ্য ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও এখন মূল্যস্ফীতি 10% কাছাকাছি। জানুয়ারি মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় আপাতত তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তাদের হচ্ছে যে আমরা যে দাম চাইবো সেটাই বাজার দর না, তারা যে দাম বলবে সেটা বাজার দর নয়, আমরা যে দাম বলবো সেটাই বাজার দর। এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের না এই এক্সচেঞ্জ এগ্রিগেটরদের? আমি বলবো এগ্রিগেটরস আর ম্যানিপুলেটরস। এগ্রিগেটরস আমাদেরকে একটা ঊর্ধ্বমুখী এক্সচেঞ্জ রেটে নিয়ে যাবে। আজকে যদি আমি 125 দিই, কালকে তারা বলবে 130 দাও, পরের দিন বলবে 135 দাও, তারপর 140 দাও। ওয়্যার ইজ দ্য এন্ড? আমি IMF-কে বলেছিলাম ওয়্যার ইজ দ্য এন্ড, বলতে পারে না। তারা বলেছে আমরা বলতে পারবো না, আমরা বলতে চাই না। রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যা চেষ্টা মামলায়
আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 22 জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর শুনানি শেষে এসব আদেশ দেন আদালত। সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ একে একে গ্রেপ্তার নেতা ও পুলিশ কর্মকর্তাদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে গণহত্যার দায় থেকে পার পেতে চাইছেন আসামিরা। আনিসুল হক, দীপুমণি সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পল্টিবাজ শামসুর মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামি জুনাইদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিন অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনো পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। মাই টিভি বিশেষ। দিন যতই যাচ্ছে ততই মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্র। ফেন্সিডিল থেকে শুরু করে নেশা জাতীয় এমন কোনো পণ্য নেই যে বাজারে মিলছে না। বিশেষ করে ফেন্সিডিলের মধ্যে অন্যতম। আর গাঁজা তো বিকৃত রাজধানীতে চলছে দিনে দুপুরে। পিছিয়ে এনে প্রাণঘাতী ইয়াবাও। অস্ত্র হাতে পেলেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান বিশ্বাস। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ প্রতিবেদন। সারা দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রশাসনের নাগের ডগায় বসে অবাধে ফেন্সিডিল, গাঁজা থেকে শুরু করে এমন কোনো ধরনের মাদক নেই যে প্রবেশ করছে না। এরপর ডিলারের মাধ্যমে তা হাত বদল হয়ে চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের হাতে, এরপর চলে যায় যুব সমাজের হাতে। আর এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাচ্ছে অন্ধকার পথে। গোপনে ধারণ করা এই চিত্র দেখে নিশ্চয়ই অনুমান করা সম্ভব আসলে বর্তমান সমাজের অবস্থা কি আর কিভাবে বা চলছে মাদক বিক্রি। এমন প্রেক্ষাপট এখন সারা দেশে। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ওই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন মাদক মৃত্যুর অপর নাম। তুলে ধরেন মাদক সেবনের ফলাফল এবং ভবিষ্যতে শারীরিকভাবে এর ক্ষতির প্রভাব গড়ে উঠবে। এবং এই জায়গায় পারিবারিক দায়িত্বটা হলো তাদের সাথে সহমর্মিতা, সহযোগিতা মানে এই না যে মাদক দিয়ে সহায়তা করা। তার যে শরীরের সবচেয়ে মস্ত বড় ক্ষতি যেটা হয় সেটা লিভার সিরোসিস, মানে লিভার ড্যামেজ। এবং লিভার ড্যামেজ যখন হয়ে যায় তখন কিডনি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যন্ত্রগুলি আছে সেই জায়গার মধ্যে এটা এফেক্ট করে এবং এফেক্ট করলে পুরো শরীরেই আলটিমেটলি একটা সমস্যার সৃষ্টি হয়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন নিজস্ব বাহিনী রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, তাই অস্ত্র হাতে পেলেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আমাদের আগে অস্ত্র ছিল না, অস্ত্র এখনো নেই, এই সরকারের আমলে আমরা অস্ত্র পাবো। এই জন্য একটা নীতিমালা জারি হয়েছে, নীতিমালাটা গেজেটে প্রকাশও হয়েছে এবং এই নীতিমালার আওতায় আমরা অস্ত্র কিনতে সক্ষম হব। যদি অস্ত্র হাতে পাই আমরা, তখন কিন্তু আমাদের অধিদপ্তরের যে লোকজন যা এনফোর্সমেন্ট কাজে জড়িত, অর্থাৎ ড্রাইভ দেয়, মাদক ব্যবসায়ী কারবারিদের আটক করে তাদের মালামাল জব্দ করে তাদেরকে আইনের মুখোমুখি করে এই কাজটা আর জোরদার হবে। শুধু এই তেজগাঁ এলাকা না, তেজগাঁ এলাকা সহ রাজধানী এবং সারা দেশে মাদকে যেন সয়লাভ হয়ে গেছে। এই থেকে পরিত্রাণ পেতে আপনাকে যেমন সবসময় খোঁজখবর নিতে হবে আপনার প্রিয় সন্তানটি কোথায়, তেমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি। এবার হজে শিশুদের নেওয়া যাবে না, যদিও শিশুদের বয়স কত হবে তা এখনো জানায়নি সৌদি আরব। রিপোর্ট রাকিব হাসানের।
মুসলমানদের অন্যতম ধর্মীয় স্তম্ভ পবিত্র হজ। প্রতি বছর এই হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে যান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে। তবে সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু নিয়মকানুন চালু করেছে সৌদি সরকার। এবছর বাংলাদেশ থেকে হজ পালনের লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন নিবন্ধন করলেও এখন পর্যন্ত সৌদি সরকার এবং হজ সেবাদানকারী কোম্পানির সব চুক্তি সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হজ এজেন্সিগুলোকে এ বিষয়ে কড়া নির্দেশনা দেন তিনি। গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে চুক্তি সম্পাদনের গতি খুব স্লথ এবং অনেক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। হজ যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এদিকে বিমান ভাড়া কমাতে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না বলেও সাংবাদিকদের জানান আফম খালিদ হোসেন। এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচারের অভিযোগে সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানান তিনি। মোহাম্মদ আখতার আহমেদ জানান, 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন, তবে এটি ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ভেরিফিকেশনের একটা নর্মাল প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদেরকে জানাবেন যে এই তথ্যগুলো সঠিক আছে কিনা, গ্রাহক সব এন্ড থেকে আমরা বলবো হ্যাঁ বা না। কিন্তু এর বাইরেও যদি আরও তথ্য প্রয়োজন হয়, যেমন আপনার বায়োমেট্রিক তথ্য লাগতে পারে, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসের রেকগনিশন, সেই জিনিসগুলো অর্গানাইজেশন ওয়াইজ ভ্যারি করতে পারে। সেই বিষয়গুলো কতটুকু আমাদের ফ্লেক্সিবিলিটি আছে বা কতটুকু আমরা করতে পারবো, সেই বিষয়ে একটা মতবিনিময় সভা আজকে হচ্ছে এবং এটা আরও 2 দিন চলবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় বিগত 2020 থেকে 24 অর্থ বছরে গৃহীত 17টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সত্যতা পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 3টি তদন্তে উঠে এসেছে প্রকল্পটি থেকে প্রায় 16.5 কোটি টাকা আত্মসাৎ করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, যারা এরই মধ্যে এলপিআরে চলে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ সিটি কর্পোরেশন শীতলক্ষা সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। দাখিলকৃত 3টি প্রতিবেদন পিরোজপুর জেলার স্থানীয় জনগণের মতামত, জেলা উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণের বক্তব্য পর্যালোচনায় পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মেরাজুল ইসলাম ও সাবেক নজিরপুর উপজেলা চেয়ারম্যান জনাব নূরে আলম শাহিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সম্পৃক্ততার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। রমজানকে সামনে রেখে বাজার তদারকি অভিযান দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার। রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মিডিয়া ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম নিয়ে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
আর এসব তদারকিতে ক্যাব, সুশীল সমাজের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য প্রচলিত আমাদের যে তদারকি কার্যক্রম তাকে আমরা ডাবল করার উদ্যোগ নিয়েছি। আমরা যেখানে ব্যত্যয় দেখব এই টিমগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদেরকে শুধরাতে হলে কারোর বিরুদ্ধে কঠোর হতে হয়, না হলে হয় না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কঠোর হব। জাতীয় ঈদগাহ ময়দানে সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর তার জানাজার নামাজে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অংশ নেন তার ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ ও এরশাদুর রৌফ। এ সময় বিশিষ্টজনরা বলেন, মোহাম্মদ আব্দুর রৌফের কীর্তি অনন্য বৈশিষ্ট্য হিসেবে গণতন্ত্রের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে। মাহবুব সৈকত আরও জানাচ্ছেন। দেশের সর্বজন গ্রহণযোগ্য যে কয়জন ব্যক্তিত্ব ছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ ছিলেন তাদের মধ্যে অন্যতম। 1934 সালের 1 ফেব্রুয়ারি জন্ম নেয়া বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই মানুষটি 92 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন চলতি বছর 2025 সালের 1 মাসের 9 তারিখ। বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের মরদেহ সোমবার আনা হয় তার প্রিয় প্রাঙ্গণ উচ্চ আদালত সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার গুনাহ যাতে মাফ করেন। বিশিষ্ট ব্যক্তিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর অনুষ্ঠিত হয় জানাজা। জানাজায় অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন বিভাগের বিচারপতিগণ, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনতা। জানাজার পরে প্রধান বিচারপতি এবং আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে তার কর্মজীবন স্মরণ করে মাগফিরাত কামনা করেন আইনজীবী সহ বিশিষ্টজনেরা। একজন ভালো বিচারপতি নয়, শুধু একজন জ্ঞানী ব্যক্তিকে হারালেন। তার হাত ধরে এতগুলো প্রতিষ্ঠান বিকশিত হয়েছে, কখনো তার মধ্যে সেটার ছাপ ছিল না। ইসলামিক বিশেষজ্ঞ হিসেবেও তিনি ছিলেন সমাদৃত। সম্প্রীতি রক্ষায় জীবদ্দশায় তার অনবদ্য ভূমিকার কথা স্মরণ করেন জানাজায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা। দায়ী হিসাবে যা করণীয় তিনি তার সম্পূর্ণটাই আমাদের দেখা মতো পালন করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে যেন কবুল করে নেন। বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ আমৃত্যু জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরেরও সভাপতি ছিলেন। তাই সংগঠকদের সাথে বিপুল সংখ্যক শিশু কিশোররাও আসেন তাদের প্রিয় ভাইয়ার জানাজায় অংশ নিতে। ভাইয়া আমাদের সবসময় স্নেহ করতেন অনেক। ওনার এই চলে যাওয়া আমাদের জন্য একটা বিশাল ক্ষতি হয়ে গেছে এবং আমরা ফুলকুড়ি পরিবার শোকাহত ওনার ইন্তেকালে। জাতীয় ঈদগাহে বাদ জোহর জানাজার পরে ময়মনসিংহে তৃতীয় জানাজা শেষে তার জন্মভিটা নিজ গ্রামে মায়ের পাশে সমাহিত করা হয় বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রবাসের খবর। মালয়েশিয়ায় মসজিদে 2 কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দেশটিতে বসবাসরত এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। ওই ভারতীয় নাগরিককে আদালতে তোলা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। অভিযোগ প্রমাণ হলে তার 20 বছর কারাদণ্ড ও বেত্রাঘাতের রায় হতে পারে। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সেগামাতের একটি মসজিদে 2 স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়রা আদালতে জামিনের জন্য 30,000 রিঙ্গিত জমা দিতে ব্যর্থ হওয়ার পর একজন ভারতীয় নাগরিক কান্নায় ভেঙে পড়েন। অভিযুক্ত 59 বছর বয়সী শেখ ফারুক যৌন নির্যাতনের 2টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন, যা বিচারক সাইনি মোহাম্মদ নরের সামনে তাকে হিন্দিতে পড়ে শোনানো হয়। অভিযুক্ত ব্যক্তি 30,000 রিঙ্গিত জামিনের ফি জমা দিতে ব্যর্থ হওয়ায় জামিন নামঞ্জুর করে তাকে 18 মার্চ পরবর্তী মামলার শুনানি পর্যন্ত রিমান্ডে পাঠানো হয়েছে।
কুয়েতের কৃষি অঞ্চল আবদালিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, গতকাল রাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রবাসীদের সুবিধার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দেন তিনি। সাংবাদিক আহত জুবেদের পরিচালনায় কমিউনিটি নেতা সমীর মিয়ার সভাপতিত্বে আয়োজক কমিটির প্রবাসী নেতা নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মোহাম্মদ হাশেম, ফিরোজ আহমদ সহ আরও অনেকে প্রবাসীদের পক্ষ থেকে পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট সংক্রান্ত নানা বিষয়ে অভিযোগ, সমস্যা সহ বিভিন্ন পরামর্শ দাবি দেওয়ার কথা তুলে ধরেন রাষ্ট্রদূতের কাছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা ও কৃষি অঞ্চল আবদালিতে বসবাসরত শ্রমজীবী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীর আরও কিছু খবর। ফ্রান্সের প্যারিসে সাংবাদিক দম্পতি সাগর রুনির স্মরণে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা হয়েছে। ফ্রান্স থেকে প্রতিনিধি বাদল পাল জানান, সাগর রুনির হত্যা মামলার দ্রুত বিচারের দাবি ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের। দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। প্যারিসে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি ও তাদের আত্মার মাগফিরাত কামনায় ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখুনজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় আলোচনা সভায় টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।